জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্নিশ্চিত করে যা বললেন পুতিন। এদিকে 15ই আগস্ট ঘিরে আতঙ্কে ইসরায়েল। জানাবো হামাসের রকেট হামলায় কাঁপল তেল আবিব। এদিকে আরও থাকছে ইসরায়েলকে আরও 2000 কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো তুরস্কে ইউক্রেনের হামলা, রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনে জার্মানির উচ্চাভিলাষী চিন্তা। দর্শক, এ নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন, সঙ্গেই থাকুন। ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্নিশ্চিত করে যা বললেন পুতিন। রাশিয়া মধ্যপ্রাচ্য চলমান সংঘাত সহ সমস্ত যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসা চায় বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। 3 দিনের সরকারি সফরে মাহমুদ আব্বাস মঙ্গলবার রাশিয়া পৌঁছান। এ সময় আরব বিশ্বের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের গভীর সম্পর্কের প্রশংসা করে প্রেসিডেন্ট পুতিন বলেন, ফিলিস্তিনে বর্তমানে যা চলছে তাতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা করছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মতে গাজা সংঘাতের মূল কারণ হল একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন সংক্রান্ত আন্তর্জাতিক প্রস্তাব উপেক্ষা করা। ইসরায়েলি আগ্রাসনে বেশিরভাগই নারী ও শিশু মারা গেছে উল্লেখ করে পুতিন বলেন, বেসামরিক জনসংখ্যার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গাজার বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। জাতিসংঘ বলছে মৃতের সংখ্যা এরই মধ্যে 40,000-এর কাছাকাছি পৌঁছেছে। এ সময় মাহমুদ আব্বাস রুশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা অনুভব করি যে রাশিয়া ফিলিস্তিনি জনগণের অন্যতম প্রিয় বন্ধু। তিনি বলেন, 1947 সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ে 1000-এর বেশি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে শুধু একটি প্রস্তাবও যদি বাস্তবায়িত হতো তাহলে তা ফিলিস্তিনি জনগণকে তাদের অধিকার নিশ্চিতে সাহায্য করতে পারত। 15ই আগস্ট ঘিরে আতঙ্কে ইসরায়েল। তেহরানের মাটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের শিকার হন। এরপর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে ইরান। তবে তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া দেখায়নি দেশটি, কিন্তু এখন আবার সক্রিয় হয়ে উঠেছে তারা। শোনা যাচ্ছে হানিয়ার হত্যাকাণ্ডের পর চুপ থাকার আড়ালে যুদ্ধপ্রস্তুতি সম্পূর্ণ করেছে দেশটি। বলা হচ্ছে হামলার সম্ভাব্য তারিখের হিসাব নিকাশ ঘটছে 15ই আগস্ট। হানিয়ার হত্যার দায় চাপিয়ে মধ্যপ্রাচ্য নিজেদের চরম শত্রু ইসরায়েলকে ঘুরিয়ে দিতে চায় মাসুদ পেজেশকিয়ানের সরকার। এখন সম্ভাব্য হামলার আতঙ্কে দিন কাটছে ইসরায়েলিদের। দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তবে ইসরায়েলের যে ইরানের হামলা আসন্ন তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা ইতিমধ্যে এ নিয়ে পূর্বাভাস দিয়েছে। তাদের বিশ্বাস, ইরান থেকে সরাসরি হামলা চালানো হবে ইসরায়েলে। কয়েক মাস আগেও ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। তখন মিত্রদের সহায়তায় ইরানকে রুখে দিয়েছিল ইসরায়েল। কিন্তু এবারও আরও ক্ষিপ্ত ইরান, তাই আগামী কয়েকদিনের মধ্যেই ইসরায়েলে হামলা চালাতে পারে বলে জানিয়েছে অ্যাক্সিওসের রিপোর্টের বারাক রাবিড। রোববার 2টি সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে রাবিড লেখেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্ট। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের সামরিক প্রস্তুতি দেখে মনে হয়েছে ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে তেহরান। তবে ঠিক কবে ইরান হামলা চালাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রাবিড বলেন, আগামী 15 আগস্টের আগেই এই হামলা চালাতে পারে ইরান। ওই দিন গাজার যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের আলোচনায় বসার কথা রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আলোচনায় বসবে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। গেল জুলাই থেকে মধ্যপ্রাচ্য তেতে আছে। বৈরুতে প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষে একজন কমান্ডার ফুয়াদ শুকর ও ইরানে হানিয়া নিহত হওয়ার ঘটনায় বড় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ইরান ও তার মিত্র মিলিশিয়ারা একযোগে ইসরায়েলে হামলা চালাতে পারে। শুকুরকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল, তবে হানিয়া হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা অস্বীকার করেছে তেল আবিব। ওই হত্যাকাণ্ডের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেন, হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নেওয়া ইরানের দায়িত্ব, কেননা তার হত্যাকাণ্ড ইরানের মাটিতে সংঘটিত হয়েছে। এরপর থেকেই আতঙ্ক ঘিরে ধরেছে ইসরায়েলকে। হামাসের রকেট হামলায় কাঁপল তেল আবিব। ইসরায়েলি শহর তেল আবিবের রকেট হামলা চালিয়েছে হামাস। আজ দলটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড তেল আবিব শহর এবং এর আশপাশে 2টি M90 রকেট দিয়ে হামলার কথা জানিয়েছে তারা। খবর এনডিটিভির। সামাজিক মাধ্যম এক্সের সাবেক টুইটার করা এক পোস্টে ইসরায়েলি বিমান বাহিনীও হামাসের রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে একটি রকেট উৎক্ষেপণ করা হয়, যা দেশের কেন্দ্রে সামুদ্রিক অংশে পড়েছে। একই সময়ে আরেকটি রকেট উৎক্ষেপণ শনাক্ত করা হলেও তা ইসরায়েল পর্যন্ত পৌঁছায়নি।
ইসরায়েলকে আরও ২,০০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবাজ ইসরায়েলকে আরও ২,০০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। দখলদার শাসকগোষ্ঠী যখন গাজায় বেসামরিক জনগণের উপর ১০ মাস ধরে গণহত্যা চালাচ্ছে, ঠিক তখন এই বিপুল অর্থের অস্ত্র দেওয়ার পদক্ষেপ নিল বাইডেন প্রশাসন। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার কংগ্রেসকে জানিয়েছে, ইসরায়েলের কাছ থেকে তারা ৫০টি F-15 জঙ্গি বিমান বিক্রির অনুমোদন দিয়েছে। ৫০টি জঙ্গি বিমান কিনতে ইসরায়েলকে প্রায় ১,৯০০ কোটি ডলার খরচ করতে হবে। এছাড়া এ চালানের মধ্যে ইসরায়েলকে ৩৩,০০০ ট্যাঙ্কের গোলাবারুদ এবং ৫০,০০০-এর মতো মর্টারের গোলা সরবরাহ করা হবে। পেন্টাগনের দেওয়া তথ্য মতে এ সমস্ত অস্ত্রের মধ্যে কিছু অস্ত্র অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলে পাঠানো হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত একটি নোটিশ কংগ্রেসে পাঠিয়েছে এবং তাতে বলা হয়েছে ইসরায়েলের নিরাপত্তা রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। আত্মরক্ষার ক্ষেত্রে ইসরায়েলকে শক্তিশালী করে তোলা যুক্তরাষ্ট্রের স্বার্থেই প্রয়োজন। যুক্তরাষ্ট্র একদিকে অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার কথা বলে আসছে, পাশাপাশি তারা খুব শিগগিরই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রচেষ্টার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করছে। অন্যদিকে ইসরায়েলকে এখন বিপুল পরিমাণ অস্ত্র দেওয়ার পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্য ও গাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের দ্বৈতনীতি আবারও স্পষ্টভাবে ফুটে উঠল। তুরস্কে ইউক্রেনের হামলা, রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জার্মানির উচ্চাভিলাষী চিন্তা। গত কয়েকদিনে যে ঘটনার সবার দৃষ্টি আকর্ষণ করেছে তা হচ্ছে আমেরিকা ও জার্মানির সহযোগিতায় রাশিয়ার ভূখণ্ডে একটি অংশে ইউক্রেনি বাহিনীর হামলা। পার্স টুডের প্রতিবেদন অনুসারে ইরানি সংবাদপত্র খোরাসান লিখেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোমবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে সাম্প্রতিক অভিযানের কথা উল্লেখ করেছেন। রাশিয়া অন্যদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এখন যুদ্ধ তার নিজ ঘরে রাশিয়ায় ফিরে এসেছে। জেলেনস্কি আরও বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দৃঢ়ভাবে যুদ্ধ চান এবং মস্কোকে শুধুমাত্র শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তি মেনে নিতে বাধ্য করা যেতে পারে। অন্যদিকে পুতিন রাশিয়ার ঊর্ধ্বতন প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন যে রাশিয়ার মাটিতে অভিযান চালানোর পেছনে ইউক্রেনের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে শান্তি আলোচনায় নিজের শক্তিশালী অবস্থান গড়ে তোলা। পুতিন আরও বলেছেন, কিয়েভ ভেবেছিল যে এই অভিযান রাশিয়াকে বিশৃঙ্খলা ও অস্থিরতার দিকে নিয়ে যাবে, কিন্তু তা ঘটেনি। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনের সাম্প্রতিক হামলার পর স্বেচ্ছায় যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়া রুশ নাগরিকের সংখ্যা বেড়েছে। তিনি জোর দিয়েছেন যে রাশিয়ার সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনে তাদের অভিযান অব্যাহত রাখবে। বেশিরভাগ বিশ্লেষক মনে করেন যে রাশিয়া খুব শীঘ্রই ইউক্রেনের বাহিনীকে তার ভূখণ্ড থেকে বিতাড়িত করবে। তবে তা সত্ত্বেও ইউক্রেনীয়রা সম্প্রতি রুশ ভূখণ্ডে হামলা চালিয়ে ক্রেমলিন নেতাদের কাছে বার্তা পাঠাতে চেয়েছিল যে যুদ্ধ দীর্ঘায়িত হলে রাশিয়ার সীমান্তে নিরাপত্তাহীনতার বিস্তার ঘটবে। ইউক্রেনের পাল্টা আক্রমণ সাময়িক বলে মনে হচ্ছে, কারণ ইউক্রেনের কাছে দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় বাহিনী নেই এবং শুধুমাত্র দ্রুবর ফ্রন্ট লাইন থেকে রাশিয়ান বাহিনীকে পিছু হটার এবং রাশিয়ান সৈন্যদের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ওই হামলা চালিয়েছে ইউক্রেন। মার্কিন উস্কানি, কিছু বিশেষজ্ঞ মনে করেন যে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করার সাহস ইউক্রেনের ছিল না, কিন্তু মার্কিন সরকারের মতো একটি বিদেশি শক্তির উস্কানিতে ইউক্রেন রুশ ভূখণ্ডে ওই হামলা চালায়। এক বিশ্লেষণে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন প্রকালে সে দেশের জনগণকে এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে ইউক্রেন ইস্যুতে তাদের নীতি কার্যকর হয়েছে। এ কারণে পেন্টাগনের মুখপাত্র সাবিনা সিং রাশিয়ার কুরস্ক এলাকায় ইউক্রেনের হামলার প্রতি সমর্থন জানিয়েছেন এবং দাবি করেছেন যে ইউক্রেনের সেনাবাহিনীর হামলা মার্কিন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। একই সাথে তিনি দাবি করেছেন যে আমরা ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করিনি এবং এখন উত্তেজনা কমিয়ে আনার দায়িত্ব ভ্লাদিমির পুতিনের। এদিকে যেহেতু ইউক্রেন রাশিয়ার উপর আক্রমণে পশ্চিমা অস্ত্র ব্যবহার করেছে, তাই মস্কোর নেতারা অস্ত্রের যোগানদাতাদের পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। কুরস্কে হামলায় ইউক্রেনের বাহিনীর জার্মান ট্যাঙ্ক ব্যবহারের কথা উল্লেখ করে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি দিমিত্রি মেদভেদেভ এক মিডিয়া বার্তায় লিখেছেন, জার্মান সংবাদপত্র ফিল্ড একটি নিবন্ধ প্রকাশ করেছে যাতে তারা গর্বের সাথে জানিয়েছে রাশিয়ান ভূমিতে জার্মান ট্যাঙ্ক ফিরে এসেছে। এ ব্যাপারে রাশিয়া এক প্রতিক্রিয়ায় বলেছে, মস্কো বার্লিনের সবচেয়ে অত্যাধুনিক রাশিয়ান ট্যাঙ্ক পাঠানোর জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে। কুরস্কে জার্মান ট্যাঙ্কের উপস্থিতি এমন সময় ঘটল যখন কিছুদিন আগে ন্যাটোর সদস্য দেশগুলো এক বৈঠকে কিয়েভকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি দেয়। রাশিয়াকে পিছু হটানোর জন্য ন্যাটোর এই পদক্ষেপ ন্যাটো ও মস্কোর মধ্যে সরাসরি সংঘর্ষের ক্ষেত্র তৈরি করতে পারে। সে কারণে জার্মানি কিছু কর্মকর্তা বার্লিনের পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। এ বিষয়ে জার্মান ফেডারেল রাজ্য স্ল্যাংনিন প্রধানমন্ত্রী মাইকেল কারমাচার জোর দিয়ে বলেন, যদি কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আক্রমণে জার্মান ট্যাঙ্ক ব্যবহার করা হয়
তবে তা হবে রেড লাইন অতিক্রম। 2 বছর ধরে আমরা দেখছি যে জার্মান কর্তৃপক্ষ যা বলছে তা বাস্তবায়িত হয় না। আমরা ইউক্রেন সংঘাতে একটি পক্ষ হয়ে ওঠার কাছাকাছি চলে গেছি এবং জনগণ এটা নিয়ে চিন্তিত। স্যাক্সনি রাজ্যের প্রধানমন্ত্রী আরও বলেছেন, বার্লিনের উচিত ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সামরিক সহায়তা পাঠানো বন্ধ করা। ন্যাটোর ধাপে ধাপে রাশিয়ার রেড লাইন অতিক্রম করা সংকট সমাধানে সহায়তা করবে না, বরং তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে।